তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরছে, সময়ের অপেক্ষা। 4 তারিখে, আমি বলছি বিকেল 4টে অব্দি লাগবে না, 4 তারিখ দুপুর 12টার পরে এই লোকগুলো, এই একই লোকগুলো, এই একই চ্যানেলগুলো কি সুন্দর সুন্দর কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। শুভেন্দু অধিকারী হেরে গেছে, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী আগেই হেরে গেছিল, আর ভবানীপুরের মানুষ ওকে তাড়া করে হারিয়েছে। আর শুভেন্দু অধিকারী যদি তোমার এই পর্বটা শোনে, আমি শুভেন্দু অধিকারীকে বলি, ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়ে গেছে বলে যে হিহি করে একটা হেসেছে না, ওর আশপাশে যারা হিহিটা করেছে 3 মাসের মধ্যে যদি আমি মাটিতে ঘষটাতে না পারি, আমি নির্ভীক উত্তর ডিলিট করে দেবো, সাংবাদিকতা ছেড়ে দেবো। 3 মাসের মধ্যে মাটিতে ঘষটাবো। নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। কি অনেকে চিন্তায় রয়েছে। এই যে আপনাদের স্ক্রিনে যেটা দেখছেন, এটা হচ্ছে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন যে সমস্ত সমীক্ষা এজেন্সিগুলো রয়েছে তাদের সমীক্ষা। আর এই সমীক্ষা দেখে নিশ্চয়ই আপনি চিন্তিত যে এর পরে দীপ চ্যাটার্জি চ্যানেলটা আমি দেখতে পাবো তো? যা সমীক্ষায় উঠে আসছে তাতে তো মনে হচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার কার্যত গঠন করার সময়ের অপেক্ষা। বিভিন্ন যে সমীক্ষা এজেন্সিগুলো রয়েছে সেই সমীক্ষা এজেন্সি কেউ কেউ তো তৃণমূল কংগ্রেসকে 100-র নিচে দিচ্ছে, কেউ কেউ তৃণমূল কংগ্রেসকে 110 থেকে 120-র মধ্যে রাখছে, আবার কেউ কেউ তৃণমূল কংগ্রেসকে যেটা দেখালেও সামান্য এগিয়ে রাখছে ওই 148 থেকে 160-এর মধ্যে। ভয়ঙ্কর পরিস্থিতি, চারিদিকে সবাই চিন্তিত হয়ে রয়েছেন যে কি হতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনের যে ফলাফল 4 তারিখে ঘোষণা হবে। আর বাংলার মানুষের মধ্যে এই সমস্ত ভয় আরো ঠুসে ঠুসে ভরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত বিজেপির কোলে বসা মাল তো রয়েইছেন। দেখুন, ये है कि आपको 100 सीटें भी नहीं मिलेंगी, आपको 100 सीटें भी नहीं मिलेंगी। आप इतिहास बन चुके हैं और इसका कारण एक ही है, भाईपो ने कह दिया कि मैं मुख्यमंत्री बनूंगा, भाईपो ने कह दिया मैं मुख्यमंत्री बनूंगा, इसलिए आप हार रहे हैं। भाईपो आपको हिंदी के दर्शकों को बताना पड़ेगा। भाईपो है अभिषेक बनर्जी, जिसने कहा 4 तारीख के बाद मैं डिसाइड करूंगा। সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? এরা সেই মাল, এগুলো সেই চ্যানেল যারা পাকিস্তানের করাচি, ইসলামাবাদ দখল করে নিয়েছিল, যারা পাকিস্তানের যিনি আর্মি চিফ ছিলেন আসিফ মুনির তাকে হেফাজতে নিয়ে নিয়েছিল। অথচ সকালবেলায় যখন ইন্ডিয়া গভর্নমেন্টের অ্যানাউন্সমেন্ট এলো তখন শুনলাম যে এই সমস্ত গদি মিডিয়া সমস্ত কিছু ফাউতা কথা বলেছে, পাগলা কথা বলেছে, যেটা নিয়ে ভারতের গভর্নমেন্ট পর্যন্ত এদেরকে ধিক্কার জানিয়েছিল। তাই এদেরকে আজকে বাংলা কেন, ভারতবর্ষের জনগণ কেন, স্বয়ং এদের বাড়ির বউরা পর্যন্ত বিশ্বাস করে না। আর আমি আপনাদের এই এক্সিট পোল, যে সমস্ত এক্সিট পোলের ঘটনা চারিদিকে এখন চলছে, বাংলার মানুষকে ভয় দেখানো চলছে, এই সমস্ত কিছু ভয়কে ভেঙে দেওয়ার জন্য আজকে আমি আমাদের চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছি নির্ভীক উত্তরের নির্ভীক সাংবাদিক অনিন্দ চৌধুরীকে। গোটা সাক্ষাৎকারটা শুনবেন, গোটা কল রেকর্ডিংটা শুনে যাবেন, তার আগে এক পাও কেউ স্কিপ করে কোথাও এই ভিডিওকে নিয়ে যাবেন না। এই কল রেকর্ডিং এ আপনারা জানতে পারবেন যে আজকে ভারতবর্ষের যে সমস্ত এজেন্সিগুলো সমীক্ষায় বিজেপিকে জয়ী দেখাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসকে পিছিয়ে রাখছে, তার পেছনের আসল কারণটা কি, আসল খেলাটা কি রয়েছে, কিসের জন্য তারা এরকম করছে, সমস্ত কিছু খোলসা করবেন অনিন্দ চৌধুরী। এবং সাথে সাথে অনিন্দ চৌধুরী এই ভিডিওর শেষে আপনাদেরকে বলেও দিয়ে যাবে, নিশ্চিত করে দিয়ে যাবে, আশ্বস্ত করে দিয়ে যাবেন যে বাংলায় পুনরায় কে সরকার গঠন করছে, আর সেই সরকার গঠনে কটা সিট পাচ্ছে সেই দল। তো আসুন দেরি না করে এই যে স্ক্রিনে বা আপনার হোয়াটসঅ্যাপে, আপনার মোবাইলে, আপনার সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত এই ধরনের পয়সা খাওয়া ভাউতাবাজি সমীক্ষা রিপোর্টগুলো বা এক্সিট পোলগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলোকে একেবারে ডিলিট করে দিন, ফেলে দিন, এবং এই সমীক্ষাগুলো কেন তৈরি করা হয়েছে তার আসল কারণ এইবারে আপনারা পুরোটা শুনুন। নমস্কার, নির্ভীক উত্তর চ্যানেলের অনিন্দ চৌধুরী বলছেন। হ্যাঁ, অনিন্দ বলছি, দীপ বলো। অনিন্দদা, প্রথমে শুভেচ্ছা জানাই এবং কেমন আছো সেটা বলবে। খুব ভালো আছি, খুব ভালো আছি। কেমন আছো তুমি? তোমার বেশ, দর্শকরা সবাইকে আমার শুভেচ্ছা। ভালো রয়েছি। দর্শকরা আমাকে যথেষ্ট পরিমাণে গতকাল রাত থেকে মেসেজ করেছে এবং হোয়াটসঅ্যাপে এই যে এক্সিট পোল বেরিয়েছে, যে এক্সিট পোলে বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন চ্যানেল বলবো না, বিভিন্ন যে সমস্ত সমীক্ষা করে এজেন্সিগুলো রয়েছে তারা যে এক্সিট পোল বের করেছে সেটা নিয়ে একটা দুশ্চিন্তার প্রকাশ করে আমাকে মেসেজ করে অনেকেই বলছিলেন যে এই সব বিশেষজ্ঞ যারা রয়েছে অনিন্দ চৌধুরীর সঙ্গে একটু কথা বলতে, তাই জন্য তোমাকে টেলিফোনে ধরা এবং সেই উদ্দেশ্যেই আজকে এই কল করলাম, যাতে দর্শকদের কাছে একটু ক্লিয়ার ভিশন যেতে পারে যে এই যে সমস্ত পোলিং যারা এই সার্ভে করছে তারা যে তৃণমূল কংগ্রেসকে একটা কম সিট মার্জিন দেখাচ্ছে বা বিজেপিকে যেটাই দেখাচ্ছে তুমি হয়তো দেখতে পেয়েছো। এবং আমি একটা আমাদের দর্শককে প্রথমেই দেখালাম যে অর্ণব গোস্বামী, যিনি একটি প্রাইভেট চ্যানেলের কর্ণধার, তিনি একটা কথা বলেছেন, সম্ভবত তুমি দেখেছো। তো এই বিষয়গুলো নিয়ে একটু যদি তুমি আলোকপাত করো যে এই বিভিন্ন সমীক্ষা এজেন্সিগুলো, এই সমীক্ষার মধ্যে কতটা ভরসা করা যেতে পারে এবং তোমারও নিজস্ব যে চ্যানেলের বুথ ফেরত সমীক্ষা হয়েছে সেটা কতটা মানুষ বিশ্বাস করতে পারে বা তার মধ্যে কতটা গ্রহণযোগ্যতা রয়েছে। দীপ, আমি একে একে বলি। প্রথমে বলি, তুমি আমাকে বললে যে অর্ণব গোস্বামী একটি বক্তব্য পেশ করেছে গতকাল, সেই বক্তব্যটি নিয়ে আমার কি কমেন্ট। আমি বলি, যে ক্লিপটি তুমি দেখিয়েছো তো দর্শকদের, হ্যাঁ, ক্লিপটির শেষাংশে দেখবে
এক জায়গায় ভাইপো বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করতে গিয়ে হুম। অর্ণব গোস্বামী বলছে যে 4 তারিখ কে বাদ ভাইপো ডিসিশন লেগা হুম বা সিদ্ধান্ত নেবে, এই জাতীয় কিছুটা বলছে। হুম আমার কথা হচ্ছে, কেমন শুকনো নেশা না ভেজা নেশা, কি নেশা করে অর্ণব গোস্বামী জানি না, যদিও এর আগে আমরা ক্লিপ দেখেছি যেখানে তিনি আকুতি জানাচ্ছেন মুঝে ড্রাগস দো মুঝে ড্রাগস দো বলে। আমার মনে হয় সেরকমই কোনো একটা নেশায় অর্ণব গোস্বামী কালকে এই বক্তব্যটি রেখেছে। তার কারণ একটা মোটামুটি অ্যারাউন্ড 1 মিনিটের ক্লিপ, সেই 1 মিনিটের শুরুতে অর্ণব গোস্বামী বলছে মমতা বন্দ্যোপাধ্যায় 100-র বেশি আসন পাবেন না, হুম আর সেই 1 মিনিটের মধ্যেই বলছে 4 তারিখের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন হুম যে কে মুখ্যমন্ত্রী হবে। হুম। তাহলে আমাকে একটু বোঝাও দীপ, মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি পৃথক দল থেকে রাজনীতি করে নাকি পৃথক দল থেকে বিধানসভায় লড়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেই দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তাহলে তৃণমূল কংগ্রেস যদি 100-র বেশি আসনই না পায় অর্ণব গোস্বামীর বক্তব্য অনুযায়ী, হুম তাহলে 4 তারিখের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে সিদ্ধান্ত নেবেন যে কে মুখ্যমন্ত্রী হতে চলেছে? একেবারে এই প্রশ্নটা আমার, এবং আমার মনে হয় যে সকল দর্শক তোমার দেখানো ক্লিপটা দেখলেন হুম। বা কালকে রিপাবলিকের বক্তব্য শুনেছে, তারা সবাই এই কথাটা ভেবেছেন। এবার আসি, তুমি বলছো কেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এই এজেন্সির ওপিনিয়ন পোল, এক্সিট পোলগুলো উঠে আসছে হুম এবং তাতে তৃণমূলের কোট আনকোট ভরাডুবি। আমরা আসলে খুব খেটে খাওয়া সরল সাদাসিধে মানুষ, তো আমরা যে কোনো কিছু দেখলে শুধু সেটুকুর মধ্যেই ভাবি, ভাবনাটাকে একটু বাইরে নিয়ে যেতে হবে। এই যে এক্সিট পোল, এই এক্সিট পোলের সঙ্গে কোনো তৃণমূলের আবেগ, বিজেপির মতাদর্শ, সিপিএম এর বিপ্লব, কিচ্ছুর কোনো সম্পর্ক নেই। এই এক্সিট পোলগুলো কেন হচ্ছে জানো? এই এক্সিট পোলগুলো ইজ আ পার্ট অফ আ বিগ নেক্সাস। কিসের নেক্সাস? আমরা সকলেই 7টা শব্দটার সঙ্গে পরিচিত, আমরা 7টা শব্দটা শুনেছি। আচ্ছা, ইদানিংকালে বহু ওয়েব সিরিজ, সিনেমাও হয়েছে এই 7টা মাটকা এইসবকে কেন্দ্র করে। যেটাকে সোজা ভাষায় জুয়া বলে, তাই তো? জুয়া। হুম 7টা বাজার, 7টা বাজারের ভ্যালুয়েশন হুম কোনো অংশে আমাদের এই বিএসসি এনএসসি এদের থেকে কোনোভাবে পিছিয়ে নেই। হুম 7টা বাজারকে যতটা সিরিয়াসলি 7টা বাজারে খেলে, হুম। সেটা কোনো অংশে বম্বে স্টক এক্সচেঞ্জ বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সিরিয়াসলি ট্রেডাররা মাথা দিয়ে পড়ে থাকেন তার থেকে কোনো অংশে কম না। ঠিক। 7টা বাজার আজকের ডেটে বলছে নরেন্দ্র মোদীর দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে। আচ্ছা, কয়েক হাজার কোটি টাকা 7টা বাজারে মানুষ লাগিয়ে বসে আছে নরেন্দ্র মোদীর দলের জয়লাভের ওপর। ভালো করে বুঝবে বেশ। 7টার নিয়মটা কি। 7টার নিয়মটা হচ্ছে, তুমি বললে ইন্ডিয়া পাকিস্তানে খেলা হচ্ছে, হুম ইন্ডিয়ার ওপর 5,000 লোক টাকা লাগিয়েছে, ধরো 50 লাখ টাকা। হুম পাকিস্তানের জেতার ওপর 10,000 লোক টাকা লাগিয়েছে, ধরো 1 কোটি টাকা। হুম এবার মার্কেটে খবর ছড়িয়ে দেওয়া হয় যে পাকিস্তান জিতবে। হুম পাকিস্তানের ওপর যারা 1 কোটি টাকা লাগিয়ে বসে আছে সেই সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকে। 1 কোটিটা 10 কোটি, 10 কোটিটা 100 কোটি হয়, আর ভারতের ওপর লাগানো টাকাটা কমই রয়ে যায়। আচ্ছা, এবার 7টার নিয়ম হচ্ছে, যদি পাকিস্তান জিতে যায় তাহলে ওই যে যারা ধরো 100 কোটি টাকা লাগিয়ে বসে আছে তাদেরকে যতটা ফেরত দেওয়ার কথা, ধরো বলা হয়েছিল 1 का 3, হুম 1 টাকা লাগালে 3 টাকা পাবে, হুম তাহলে 100 কোটি লাগানো 300 কোটি ফেরত দিতে হবে। হুম 200 কোটি যাবে কোথা থেকে? 7টা বাজের ঘর থেকে, যে 7টা খেলাচ্ছে তার ঘর থেকে যাবে। এবার 100 কোটি টাকা পাকিস্তানের ওপর লাগানো আছে, খবর চারিদিকে পাকিস্তান জিতবে, লাস্ট মোমেন্টে ইন্ডিয়া জিতে গেল, হুম এতে কি হবে? এতে ইন্ডিয়ার ওপর যারা 10 কোটি টাকা লাগিয়ে বসেছিল হুম তাদেরকে 3 গুণ ফেরত দেওয়া হবে, 30 কোটি টাকা। হুম তাহলে 7টা বাজদের লাভ 100 কোটি টাকা লাগানো পাকিস্তানের ওপর, ইন্ডিয়া জিতলো বলে 30 কোটি টাকা গেল, 70 কোটি টাকা প্রফিট। আচ্ছা, বাংলা হিসেব, বিজেপি জিতবে বলে 7টা বাজারে হাজার হাজার কোটি টাকা লেগে গেছে। আচ্ছা, এবার এই খবরগুলো দিয়ে তুমি আজকের ডেট, কালকের ডেট, পরশুর ডেট 7টা বাজারকে ট্র্যাক করো। হুম 7টা বাজারে বিজেপির ওপরে ভুরি ভুরি টাকা লাগানো চলছে এখন, আর হুম। সেটা লাগানো চলছে এই এক্সিট পোলগুলো দেখার পরে আরো বেশি করে। আগে যে 10,000 টাকা লাগাচ্ছিল এখন সে 1 লাখ টাকা ধার করে নিয়ে এসে লাগাচ্ছে 7টা বাজারে বিজেপি। মানে এটা আমি একবার কাটছি, মানে সোজা কথায় বলতে গেলে এটা 7টা বাজারের একটা ম্যানিপুলেশনের আমরা চিত্র দেখতে 100% পাচ্ছি। ম্যানিপুলেশন। তুমি বুঝে নাও, তৃণমূলের ওপর 100 কোটি টাকা লাগানো আছে, বুঝলাম। হুম বিজেপির ওপর 1000 কোটি টাকা লাগানো আছে। হুম তৃণমূল সরকার গঠন হয়ে গেলে 7টা বাজারে যারা তৃণমূলের ওপর 100 কোটি লাগিয়ে বসে আছে তারা ফেরত পাবে 7টা মালিকদের কাছ থেকে 300 কোটি টাকা, হুম হুম আর সেই টাকাটা অ্যাডজাস্ট হবে বিজেপির ওপর লাগানো 1000 কোটি থেকে। হুম। তাহলে ওই 7টা মালিক যারা 7টা খেলায় হুম তাদের লাভ কত? 700 কোটি টাকা লাভ। ঠিক। তো বাংলা হিসেব। হুম। আর এই 7টাটা খেলায় কারা? 7টাটা খেলায় যারা, তারা কোনো দাশগুপ্ত, সেনগুপ্ত, চৌধুরী, মিত্র, দাস, মন্ডল, বিশ্বাস, ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, গাঙ্গুলিরা নয়। 7টা খেলায়, আমি কোনো কমিউনিটিকে টার্গেট করে বলতে চাই না, কিন্তু যাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টি বেশি ঘনিষ্ঠ বলে জানি হুম। তারাই 7টাটা খেলায়।
আর এই সারটা কতটা ভারতীয় জনতা পার্টির সঙ্গে সেন্ট্রালাইজড ভাবে জড়িত হুম সেটার তথ্য প্রমাণ আমি 2024 সাল লোকসভা নির্বাচনের প্রাক্কালে, ফল ঘোষণার প্রাক্কালে মানুষকে জানিয়েছিলাম। ঠিক ঠিক মানুষকে আমি তখনই বলে দিয়েছিলাম যে আপনি দেখবেন 48 ঘন্টার মধ্যে শেয়ার মার্কেট ক্র্যাশ করবে, আর যদি 48 ঘন্টার মধ্যে শেয়ার মার্কেট ক্র্যাশ করে জেনে রাখুন ভারতীয় জনতা পার্টি যদি সরকারে আসেও বিভৎস খারাপ ফল করে আসবে। মিলিয়ে নাও, কোথাও আমার কথা একদম, ভুল যায়নি। একদম শেয়ার মার্কেটও ক্র্যাশ করেছিল, ভারতীয় জনতা পার্টির ফলও খারাপ হয়েছিল। বেশ। এই যে সমীক্ষার যে বিভিন্ন বা চ্যানেলের সমীক্ষা বলছো বা এজেন্সির সমীক্ষা বলছো, সেটার তো খুব অত্যন্ত সুন্দর ক্লিয়ার ভিশন একটা আমার মনে হয় তোমার কথা শুনে বাংলার জনগণ পেল। এবারে আসি পশ্চিমবঙ্গের অরিজিনাল সমীক্ষা, বা আমি জানি যে সমীক্ষা বলে কিছু হয় না, এটা আমি নিজে মনে করি। কারণ মানুষ কি করছে ভোট বাক্সে গিয়ে সেটা একমাত্র মানুষই জানে। সমীক্ষা থেকে একটা আন্দাজ পাওয়া যায়। তোমরা অনেক হুম। সর্ববৃহৎ ভাবে গোটা বাংলায় কাজ করেছো। তুমি তোমার নিজস্ব যে চ্যানেল রয়েছে নির্ভীক উত্তর, এবং সেখানকার যারা আরো কর্মচারী রয়েছে তারা মিলে যে সমস্ত বুথ ফেরত সমীক্ষা করেছো, কি আন্দাজ উঠে আসছে? দেখো দীপ, প্রত্যেকটা চ্যানেলের, প্রত্যেকটা এজেন্সির, প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা নিজস্ব ফর্মুলা থাকে সমীক্ষা করার। হুম সাম্প্রতিক সময়ে অত্যন্ত বিশ্বস্ত একজন সংবাদ কর্মী, যাকে আমরা বহু বছর ধরে চিনি, সুমন দে, তার মুখে একটা অদ্ভুত উক্তি আমরা শুনেছিলাম যে যত দিন যাচ্ছে সমীক্ষার বিশ্বাসযোগ্যতা কমছে, একদম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢুকছে। আমি বলছি নির্ভীক উত্তর যে ফরম্যাটে সমীক্ষা করে, হুম আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কোনোভাবে ইনক্লুড করি না। হুম আমি জানি এখানে হয়তো ভীষণ আবেগী কথাবার্তা বলা প্রয়োজন, হুম। বা আজকের ডেটে হয়তো ভীষণ রকম রাজনৈতিক কথা বলে এই সমীক্ষাগুলো এক্সপ্লেন করা প্রয়োজন, বাট দিস ইজ নাথিং পলিটিক্যাল। হুম লেট মি অ্যাড্রেস দিস। সমীক্ষা এআই নির্ভর যদি হয়, হুম এআই যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা জেনে নিন, এআই হ্যালুসিনেট করে। হুম এআই কে যদি তুমি, আমি একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, এআই কে যদি তুমি বলো আচ্ছা মটন বিরিয়ানির মধ্যে বেদানা দিলে কি আরো ভালো করা যাবে, হুম এআই তোমায় উত্তর দেবে আপনি ঠিক বলেছেন, হুম। মটন বিরিয়ানিতে বেদানাও দেওয়া যেতে পারে। তুমি যদি বলো আচ্ছা পাঠার মাংসে একটু কালো আঙুর দিলে হুম স্বাদটা কি আর একটু ভালো হতে পারে, হুম এআই তোমাকে বলবে পাঠার মাংস অমুক অমুক ভাবে রান্না হয়, কিন্তু কালো আঙুর দিলেও স্বাদটা ভালো হতে পারে বলে মনে হয়। হুম এআই হ্যালুসিনেট করে। এআই হ্যালুসিনেশনের উপর ডিপেন্ড করছে তুমি কোন প্ল্যাটফর্মে কি কি কিওয়ার্ড লিখে হুম তুমি সেই এআই এর মাধ্যমে ওই এক্সিট পোলটাকে তৈরি করছো। বিগত 15 বছর, আমি দায়িত্ব নিয়ে বলছি, সাংবাদিক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, হুম বিগত 15 বছরে তুমি তোমার পরিচিত, তোমার পরিচিতর পরিচিত, তোমার পরিচিতর 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 পরিচিত, এরকম কোনো মানুষকে কোনো সংস্থা জিজ্ঞাসা করেনি আপনি কাকে ভোট দিয়েছেন বা আপনি কাকে ভোট দিতে চলেছেন। একদম তা একদম সত্ত্বেও আমরা প্রত্যেকটা নির্বাচনের দেশ জুড়ে দেখি ওপিনিয়ন পোল এবং এক্সিট পোল বেরোয়। হুম এক্সিট পোল করার নির্ভীক উত্তরের যেটা কায়দা, আমি আজকে আমার বলতে অসুবিধা নেই। হুম আমি এবার যে প্রায় 400 মানুষের সঙ্গে এই এক্সিট পোলটা হোস্ট করেছি, হুম। তার মধ্যে সিংহভাগ তৃণমূল বিরোধী রাজনৈতিক শিবিরের অংশ। কোন দল আমি বলবো না। আচ্ছা আমি তোমায় এটাও বলছি, তৃণমূলের এস্টাবলিশড লবি, এমন কোন লবির কোনো জড়িত কেউ, দূর দূরান্ত পর্যন্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কাউকে আমি এই ওপিনিয়ন পোল বা এক্সিট পোলের অংশ হিসেবে নিইনি। তার আচ্ছা। কারণ আমি চাইনি প্রো টিএমসি মেন্টালিটি নিয়ে এই ওপিনিয়ন পোল বা এক্সিট পোল হোক। ঠিক ঠিক কেন? তার কারণ আমি যদি একটা তৃণমূল কর্মীকে জিজ্ঞেস করি, হুম। তার গলা কেটে দিলেও সে বলবে তৃণমূল জিতবে। তৃণমূল তৃণমূল হুম তাহলে আমরা এই পদ্ধতিতে করেছি, আমরা মানুষের পালসটা বোঝার জন্য গ্রাউন্ডে যেতে হয়। সবসময় হাতে বুম নিয়ে চারিদিকে দৌড়ে বেড়ালে গ্রাউন্ডে যাওয়া যায় না। হুম। মানুষের ভেতর ঢুকতে হয়, মানুষের সঙ্গে মিশতে হয়। প্রত্যেকটা এলাকার ডেমোগ্রাফি আলাদা। বিধাননগরে এজে ব্লকে যেভাবে ভোটিং হবে সেভাবে খিদিরপুরে ভোটিং হবে না। একেবারে। সেই একই কায়দায় রামনগর পূর্ব মেদিনীপুরে ভোটিং হবে না। হুম। আবার রামনগর পূর্ব মেদিনীপুরে যে মেন্টালিটি নিয়ে ভোটিং হবে সেই মেন্টালিটি নিয়ে কালিম্পংয়ে ভোটিং হবে না। ঠিক। তাহলে তুমি এদের কাছে কোন জাদু বল আছে যে জাদু বলে এরা একদম মানে কাশ্মীর টু কন্যাকুমারী একই ফর্মুলায় বেঁধে ফেলছে? এটা সম্ভব না, এটা আনসাইন্টিফিক। আমি বলছি নির্ভীক উত্তর যেভাবে ওপিনিয়ন পোল করেছে, এখন নয়, এই বছরের শুরুতে নির্ভীক উত্তর প্রথম সবার আগে বলেছিল হুম তৃণমূল কংগ্রেস 248 আসন নিয়ে ক্ষমতায় আসবে। হুম তার পরবর্তীতে আমরা আরো দুটি ওপিনিয়ন পোল করি। একটি ওপিনিয়ন পোল করি ফাইনাল এফআইআর এর তালিকা প্রকাশের পরে, হুম আরেকটি ওপিনিয়ন পোল করি প্রার্থী তালিকা ঘোষণার পরে। সর্বনিম্ন যে স্কোর ওপিনিয়ন পোলে উঠে এসেছিল তৃণমূল কংগ্রেস পেতে পারে 26-এর বিধানসভায়, তা ছিল 245, সর্বোচ্চ ছিল 248। হুম। এরপর এক্সিট পোল যখন আমরা হোস্ট করি, আমরা 23 তারিখেরটা 23 তারিখেই দিয়ে দিয়েছিলাম, এবং গতকালকেটা দেওয়ার পাশাপাশি হুম। দুদিনের একটা কম্পারেটিভ স্টাডি দিয়ে ফাইনাল এক্সিট পোলটা আমরা দিই। আমি চ্যালেঞ্জ করছি এ বাংলার যে কোনো সাংবাদিককে, হুম। যে কোনো দলের যে কোনো কর্মীকে, তারা আমার সঙ্গে টাইম করুক,
তাদের সঙ্গে আমার আলোচনা লাইভ শুনবেন বাংলার মানুষ। আমি চ্যালেঞ্জ করছি, যদি শুভেন্দু অধিকারী হয়, যদি অমিত মালব্য হয়, যদি অর্ণব গোস্বামী হয়, আমি পরোয়া করি না, আমি চ্যালেঞ্জ করছি, আমাকে শুধু বোঝান লজিক দিয়ে। 94টা সিট প্রথম দফায় তৃণমূল ডিফেন্ড করতে নেমেছিল। আমরা সকলে জানি প্রথম দফায় তৃণমূল কংগ্রেস আশাতীত ফলাফল করেছে, এতটা ভালো ফলাফল কিন্তু ভাবা হয়নি। এবং এটা আমরা বুঝছি কি করে, মানুষ বলছেন। তুমি যদি ভোটের লাইন দেখো, তুমি দেখবে, তুমি যদি নিজে চোখে দেখে থাকো ভোটের লাইন, তুমি দেখবে ভোটের লাইনে ভোরবেলা থেকে সবার আগে যারা ভিড় করে দাঁড়িয়েছেন লাইন দিয়ে ভোট দেওয়ার জন্য, তারা হচ্ছেন বাংলার দিদিরা, মায়েরা, বোনেরা। কিন্তু এবং যতবার এই ভোটের লাইনটাকে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াও বলছে। না, এটা একেবারেই ভুল কথা। আমি তোমাকে বলি, এই যে আরেকটা, এটা একটা জানি না কারা এসব রটায়, পড়াশোনা করে অর্ধেক পাতা পড়ে অর্ধেক পাতা পড়ে না। আমি তোমায় বলি, 2006 সাল থেকে শুরু করে একমাত্র 2016 সালে একটু ড্রিপ ডাউন করেছিল ভোটিং, মানে ভোটিং পার্সেন্টেজ। তাছাড়া 2006 থেকে 2021 পর্যন্ত একদম প্লেন যেরকম ভাবে টেক অফ করে সেভাবে ভোটিং পার্সেন্টেজ বেড়েছে। 82 থেকে বাড়তে বাড়তে আজ আমরা 21 সালে 85তে দাঁড়িয়েছিলাম। আমি যদি 85.2 টু বি স্পেসিফিক, 85.2 21 সালে ভোট পড়েছিল বাংলায়। এবার আমরা দেখতে পাচ্ছি ওই সংখ্যাটা আরো 7 থেকে 8% বেড়েছে। আমরা কেন ভুলে যাচ্ছি, যখন 21 সালের বিধানসভা নির্বাচন হয়েছে তখন ভারতবর্ষের, তখন বাংলার বুকে ভোটার ছিল 7 কোটি। আর যখন 26 সালের নির্বাচন হয়েছে তখন বাংলার বুকে ভোটার হচ্ছেন 6 কোটি। কাটা গেছে আনুমানিক 12%-এর বেশি। 12% মানুষ বাদ চলে গেল। আগে 100 জন ভোট দিতেন, এখন 88 জন ভোট দেন, মানে দেওয়ার অধিকার আছে। 100-র মধ্যে যদি 70 জন মানুষ ভোট দেন তাহলে 70% হয়। কিন্তু যখন আমি টোটাল তালিকাটাকেই 100 থেকে কেটে 88-তে নামিয়ে দেবো, 88-র মধ্যে যদি 70 জন মানুষই ভোট দেন তাহলে পার্সেন্টেজ বাড়বে কি বাড়বে? অবশ্যই বাড়বে। আমরা বেসিক অঙ্ক করছি না। দেখো, আমি এখানে আমি লক্ষ্য করেছি যে বিভিন্ন মানুষের মধ্যে একটা প্যানিকও তৈরি হয়েছে যে এবারে ভোটটা দিতেই হবে, এবার ভোট দিতে হবে, নাহলে দেশ থেকে বার করে দেবে, এই প্যানিক তো আছেই। আমি তোমায় বলছি প্যানিক ভোটিং 2%, প্যানিক ভোটিং 2%। আমি তোমায় একদম অঙ্ক বলে দিচ্ছি, 12% কাটা গেছে এসআইআর এ 21-এর তুলনায়, 24-এর তুলনায়। 12% কাটা যাওয়ার পরে আমাদের আজকের ডেটে যা ভোট হয়েছে সেই ভোটে দেখা যাচ্ছে 2% বাড়তি। 2% অ্যাকচুয়ালি, যেটা দেখাচ্ছে না 8 থেকে 10% সেটা নয়। আফটার অল ক্যালকুলেশন দেখা যাচ্ছে ফ্রেশলি ভোট দিচ্ছে 2% বাড়তি, যারা দিত না। এই 2% বাড়তি আসছে কোথা থেকে? মূল ভয়টা পেয়েছেন যারা বয়োজ্যেষ্ঠ। তুমি দেখেছো কিনা আমি জানি না, আমি নিজে বহু জায়গায় ঘুরে দেখেছি, মিডিয়া আর্কাইভ খুললেও হয়তো পাবো। এবার যে সংখ্যক প্রৌঢ় এবং অত্যন্ত বার্ধক্যজনিত রোগে ভোগা, আগে আমরা দেখতাম 1জন 2জন এরকম দেখা যেত যাকে হয়তো কোলে করে বা হুইল চেয়ারে করে বাড়ির লোক নিয়ে গেছে ভোট দিতে। এবার দেখা গেছে প্রত্যেকটা বুথেই, প্রতিটি বুথে প্রচুর শতাধিক এরকম মানুষ গিয়েছেন যারা হাঁটতে পারেন না, দাঁড়াতে পারেন না, বাইপ্যাপ লাগানো, শ্বাস নিতে পারেন না। এরকম মানুষরা কেন? তারা চেয়েছেন যে ভগবান আমাকে যেন এই লাইনটায় শেষ দাঁড়াচ্ছি, আর যেন কোনো লাইনে না দাঁড়াতে হয়। তাহলে প্যানিক ভোটিং 2%। আর একটা নতুন ক্যালকুলেশন, এসব সব চারিদিকে তো আজকাল বিজ্ঞানী আর সাংবাদিক এই দুটোই বেড়ে গেছে। একটা নতুন টেকনোলজি এলো, বলছে ভোট শিফট যেটা হচ্ছে তাতে তৃণমূল 41%, বিজেপি 44%, এবং এতেই নাকি প্রকট হচ্ছে যে বিজেপি সরকার হবে। আমি তোমায় বলছি, ধরো তোমার কেন্দ্রের নাম বালিগঞ্জ আর আমার কেন্দ্রের নাম টালিগঞ্জ। বালিগঞ্জে যদি তোমার জেতার জন্য 1% শিফট দরকার হয়, তাহলে তোমার ওখানে হওয়া বাড়তি 2% শিফট নিশ্চয়ই তুমি টালিগঞ্জে আমার কাছে ট্রান্সফার করে দিতে পারবে না। এরকম ক্রেডিট কার্ডে ব্যালেন্স ট্রান্সফার করা হয়, নিশ্চয়ই পারবে না। 100 বার। তাহলে 3%-এর এই যে সুইংটা একটা পার্টি থেকে আরেকটা পার্টি, এই সুইংটা যদি আমি একবার 21 সালের বিধানসভার লিস্টটা খুলি, দেখো আমি 16 সাল খুলছি না কেন, অকাতি ছিল না বিজেপির তখন। 3টে আসন ছিল সিপিএম এর থেকে ধার করা ভোট নিয়ে, ওরা 77টা আসন পেয়েছে, বাংলা কথা, 21 সালে। এবার আমি যদি 21 সালের তালিকাটা খুলি এবং যদি দেখি 3% মাইনাস তৃণমূলের থেকে এবং প্লাস হচ্ছে বিজেপিতে, তাহলে কতগুলো আসনে বিজেপি জিতছে আমি তোমায় বলছি। তাহলেও বিজেপির আসন সংখ্যাটা এই বছর কোনোভাবে বেড়ে 50 থেকে 60, আমি বলছি 77 যেটা আগের বার পেয়েছিল সেটা তো ওদের নেই, ওদের তো লোকজন চলে এসেছে তৃণমূলে। তাহলে আমি যদি ধরি ওরা 70টা নিয়ে খেলতে নেমেছে এবং প্রত্যেকটা জায়গায় যদি 3% ওদের পক্ষে সুইং হয়ে গিয়ে থাকে, তাহলেও আমি বলছি ওরা 75 পেরোবে না। আমার নিজস্ব সমীকরণ, আমার নিজস্ব সমীক্ষা বলছে দে উইল নট ক্রস 50, 50-এ যাবে না, 49 হবে, 50-এ যাবে না। কিন্তু আমি বলছি 3%-এর ঢপের চপের এই অঙ্কটা যদি বিশ্বাস করি, তাহলেও ওরা কোনোভাবে 75 পেরোয় না। তো
যারা এই এক্সপ্লেনেশন গুলো দিচ্ছে, অমুক হলে সরকার হবে, তমুক হলে সরকার হবে, তার মাঝখানে আবার কোসব গুণিন বাবা ফাবা ঢুকিয়ে দিচ্ছে, তারা হাত ফাত গুনে বলে দিচ্ছে, হাত গুনে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীর খারাপ হতে পারে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়সটা দেখুন, তিনি আজকেও আমাদের থেকে অনেক বেশি ফিট, কিন্তু একজন এই বয়সের মানুষের শরীরটা খারাপ হতে পারে এটা বলার জন্য বিরাট একদম মেডেল প্রাপ্ত কোনো গুণিন বা কি বলে অ্যাস্ট্রোলজার হওয়ার কোনো দরকার আছে? পুরোটা একটা টাকার খেলা চলছে দিদি, পুরোটা টাকার খেলা। হ্যাঁ, এটাও সত্যি, এইসব ধপের চপ না বললে ওরা কাউন্টিং সেন্টারে লোক পাঠানোর লোক পাবে না। আরে ওদের এবার সব থেকে বড় মেন যে ওদের পাখির চোখ ছিল যে কেন্দ্র, সেটা ভবানীপুর বা নন্দীগ্রাম নয়, ওদের পাখির চোখ ছিল পানিহাটি। সব থেকে বেশি ওদের ওখানে খরচ, সব থেকে বেশি ওখানে মিডিয়ার পেছনে টাকা ডালা সবকিছু করেছে। সেই পানিহাটিতে আমি তোমায় বলছি 252টি বুথ রয়েছে, তার মধ্যে 139টি বুথে ভারতীয় জনতা পার্টি এজেন্ট দিতে পারেনি। পানিহাটিতে কি তৃতীয় হবে বিজেপি? তুমি এক জায়গায় বলছিলে, আমি শুনলাম 3 জনের মধ্যে 4-এ থাকবে ওরা। আচ্ছা, মানে এতটাই খারাপ ভাবে তৃতীয় হবে। ওই ভদ্র মহিলার প্রতি মানুষের কোন রকমের সহমর্মিতা আজকের দিনে আর নেই। তার কারণ যেটুকু সহমর্মিতা ছিল সেটা উনি টাকার বিনিময়ে বার্টার সিস্টেমে উনি এক্সচেঞ্জ করে নিয়েছেন। সহমর্মিতা দাও, টাকা দাও, সহমর্মিতা নাও, উনি এই সিস্টেমে খেলেছেন। আমি বলছি যারা পানিহাটির মতো পাখির চোখ করা কেন্দ্রে 252-র মধ্যে 139টা বুথে এজেন্ট দিতে পারে না, তারা কাউন্টিং সেন্টারে লোক দিতে পারবে না, খুব স্বাভাবিক ব্যাপার। একদম। এরা এই যে স্নায়ুর চাপটা সৃষ্টি করার চেষ্টা করছে অর্ণব গোস্বামীকে দিয়ে, বিভিন্ন মিডিয়াকে দিয়ে, এই সব পোলিং এজেন্সিকে দিয়ে, এই স্নায়ুর চাপটা তৈরি করার এক এবং একমাত্র কারণ হচ্ছে যদি কিছু কাউন্টিং এজেন্ট তৃণমূলের তাদের হার্ট উইক করে দেওয়া যায়, আর যদি কিছু কুড়িয়ে কাছিয়ে নিজেদের বিজেপির কর্মীদেরকে কাউন্টিং সেন্টার অব্দি পাঠিয়ে ঢুকিয়ে দেওয়া যায়। এই যে সমীক্ষার বিভিন্ন এই যে অর্ণব গোস্বামী থেকে শুরু করে বিভিন্ন সমীক্ষা এজেন্সিগুলো, এরা কিন্তু অদ্ভুতভাবে একটা জিনিস করছে না, যেটা তুমি করেছো, নির্ভীক উত্তর করেছে, সেটা হচ্ছে বিভিন্ন জেলা ধরে, বিধানসভা সিট ধরে কিন্তু এরা ক্যালকুলেশনটা দেখাচ্ছে না, এরা একটা সার্বিকভাবে সমস্তটা দেখিয়ে দিচ্ছে। শোনো, আমাদের না, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, আমিও নিজেও খুব একটা পড়াশোনায় ভালো ছিলাম না। পরবর্তী সময় কলেজ এবং ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আমি পাস করি, কিন্তু আমি বলছি আমি অনেক সময় দেখেছি অনেক বন্ধু বান্ধবকে ফট করে হয়তো ক্লাস 10-এর ফাইনাল এক্সামের পরে জিজ্ঞেস করা, আইসিএসসি পরে জিজ্ঞেস করা হয়েছে, এই কত পেয়েছিস, তোর কত পার্সেন্ট হলো? এই তো আমি 88। ঠিক আছে, ঢপের চপ একটা দিয়ে দিল, কিন্তু আমি বুঝতে পারলাম না। এবার যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা তোর সায়েন্সে কত হয়েছে? আচ্ছা আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে একটু সেপারেটলি বল। ম্যাথসে কত হয়েছে, ইংলিশ কত, বাংলা কত, ইকোনমিক্স কত? এইবার ও যখন বলতে শুরু করবে তখন কি হবে? তখন তো ধরা পড়বে আস্তে আস্তে। ও তো ইনস্ট্যান্ট, ও তো মুখস্থ করে এসছে আমাকে 88% আমি অ্যাভারেজ পেয়েছি এটা বলতে হবে। ছোট ছোট প্যারাডিগমেটিক ইউনিট গুলো তো বেড়ে আসেনি। অর্ণব গোস্বামীকে তুমি এক্ষুনি ফোন করে জিজ্ঞেস করো, আচ্ছা আলিপুরদুয়ারে কয়টা আসন? ফার্স্ট কথা আসন বলতে পারবে না, তারপরে জিজ্ঞেস করো কটা পেতে পারে বিজেপি। আলিপুরদুয়ার বলার পরেই পট করে তুমি বলো যে আচ্ছা বসিরহাটে কি খবর, কথা বেরোবে। তারপর চলে যাও তুমি রামনগর, বলো উত্তর কাতি আর দক্ষিণ কাতি কিরকম হতে পারে। এই একটা সাংবাদিক যারা বড় বড় সব কোট স্যুট বুট পরে, বলতেও খারাপ লাগে, তৃণমূল কংগ্রেস আবার সরকার এসে আবার এদেরকে 1 টাকা 2 টাকায় জমি দেবে, আর মুখ্যমন্ত্রী নিজের গাড়ি করে অসুস্থ হয়ে পড়লে, এই সাংবাদিকরা অসুস্থ হয়ে পড়লে নিজের গাড়ি করে হাসপাতালে পাঠাবেন, জানি না আবার এসব হবে। তো এই সব সাংবাদিকদেরকে তুমি একটু জিজ্ঞাসা করো তো যে আপনারা কিসের ভিত্তিতে বলছেন, একটু এক্সপ্লেনেশনে আসুন। এক্সপ্লেন করেছে একমাত্র আমার জানা একটাই চ্যানেল, বিশ্ব মজুমদার একটি অনুষ্ঠান করেছেন নিউজ 18 বাংলা, একদম সিট ওয়াইজ ধরে ধরে বলেছে। এর বাইরে জেলার নাম 23খানা জেলার নাম বলতে বলো না, তুমি একটি বড় বলতে বলো। করেইনি সমীক্ষা, তো একটি বড় চ্যানেল যাদের নিজস্ব সমীক্ষা এজেন্সি আছে তারা তো করেইনি, তারা তো এবারে অন্যান্য বাইরের এজেন্সি দেখায়, তারা কি সেফ সাইড খেলার চেষ্টা করছে ব্যালেন্স করে। এবিপি আনন্দ প্রথম থেকে কাঁদুনি গাইছে, তুমি দেখতে পাচ্ছ তো। এবিপি আনন্দ প্রথম দিন বললো আমি এটা বলছি, কিন্তু বিশ্বাস করুন আজকের দিন আর এর কোনো ভ্যালু নেই। আচ্ছা, সেদিন ছিল তৃণমূলে গিয়ে ভোট হলো, ভোট হওয়ার পরে তিনি বললেন এই প্রথমবার ইতিহাসে স্টার আনন্দের সম্ভবত 23 বছর না 24 বছরের ইতিহাস, স্টার আনন্দ পরবর্তীতে এবিপি আনন্দ, এই 23-24 বছরের ইতিহাসে কোনোদিন ওদেরকে কোনো অপিনিয়ন, কোনো এক্সিট পোল করার পরে এটা বলতে দেখা যায়নি। ওরা তো সবকিছু নিয়ে পোল করে। যখন রাত দখল হচ্ছিল, আজকে রাতে দখল হবে কি হবে না, আজকে দেবলীনা সাদা জামা পরবেন না কালো জামা পরবেন এই নিয়ে, স্বস্তিকা আজকে চুল কার্ল করে যাবেন না চুল স্ট্রেট রেখে যাবেন, এইসব নিয়েও ওরা পোল করে। আজ পর্যন্ত কোনোদিন ওদেরকে দেখা যায়নি এটা বলতে যে বিশ্বাস করুন এই সমীক্ষা আমাদের নয়, অন্য লোকের সমীক্ষা আমরা টুকে চালাচ্ছি। এই প্রথমবার এটা করছে কেন? আর ভোটটা শেষ হলেই তো আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে একটা 1 টাকায় জমি, 2 টাকায় বিল্ডিং, 3 টাকায় একটা বড় একটা কমার্শিয়াল ল্যান্ড এসব নিতে হবে তো সরকারের থেকে। না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এবারে একটু অন্যরকম গাইডলাইনে চলবেন বলছেন। আমি একদম শেষে তোমাকে এটাই বলবো, দীপ, তৃণমূল কংগ্রেসের ভেতরের সেই অংশটি, যেই অংশটি প্রাণপণ, আমি জানি না এই 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 পার্টটা তুমি তোমার চ্যানেলে চালাবে কিনা, বা এই পার্টটা চালানোর পরে
এর প্রতিক্রিয়া কি ধরনের তুমি পাবে, কিন্তু সত্যি কথা বলাটা আমার কাজ। হুম। আমি তোমায় বলছি, সম্প্রচার করা না করাটা তোমারও। হুম। তৃণমূল কংগ্রেসের ভেতরে একটা শ্রেণী, তারা কিছুতেই 220-র ওপরে আসন সংখ্যা উঠতে দিতে চাইছে না। হুম। তার কারণ 220-র ওপরে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কঠোর থেকে কঠোরতর অনেকগুলো পদক্ষেপ 72 ঘন্টার মধ্যে নেবেন। মিলিয়ে নিও আমার কথা। যারা মনে করে কাউন্সিলর হয়ে হুম। তারা মানুষকে কিনে ফেলেছে, যারা মনে করে পঞ্চায়েতের দায়িত্বে পেয়ে তারা মানুষের মালিক হয়ে গেছে, এদের এটা কিন্তু- সবাইকে এটা কিন্তু দায়িত্ব অত্যন্ত সহকারে vital ঘরে point। বসানোর ব্লুপ্রিন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তৈরি রয়েছে। একদম, এটা অত্যন্ত ভাইটাল পয়েন্ট এবং এটা দরকার। পঞ্চায়েতের থেকেও বেশি শহরাঞ্চলে একটু বিজেপি মুখী লোকের হাওয়া রয়েছে, বিশেষ করে কাউন্সিলরদের যে সমস্ত একটা নিজস্ব কি বলবো, যেটাকে দাদাগিরি বলে, সেটার জন্য এটা একেবারেই বাস্তব, এটা ফেলে দেওয়া যায় না। আমি তোমাকে একেবারেই শেষ প্রশ্ন করব। নির্ভীক উত্তরের চ্যানেলের পক্ষ থেকে তুমি তো তোমার সমীক্ষা অবশ্যই দিয়েছো, তবুও আমি একবার আমার চ্যানেলের দর্শকদের জন্য জানতে চাইবো যে প্রেডিকশন কি রয়েছে, কি হতে পারে। বিধানসভায় সবসময় +-10%, লোকসভায় সবসময় +-5%। হুম। আমি বিধানসভা 2021-এ বলেছিলাম 195, হুম। তৃণমূল পেয়েছিল 215। 10% আমার সঙ্গে প্লাস করলে 215 দাঁড়াবে। হুম। আমি লোকসভা 2024-এ বলেছিলাম 31। হুম। আমার বলতে কোনো দ্বিধা নেই, কাঠি আসনটা তৃণমূল প্রার্থী স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন হুম। শেষ মুহূর্তে, এবং বালুরঘাট রাত 8টা পর্যন্ত অমীমাংসিত থাকার পরে কোনো মতে কান ঘেঁষে সুকান্ত মজুমদার জিতে গেছিল। হুম। তৃণমূল পেয়েছিল 29। হুম। যদি এই দুটো ঘটনা না হতো তৃণমূল 31ই পেত। যদি 29টাও ধরি, সেটা আমার বলা আসন সংখ্যা থেকে 5% কম। হুম। আমি এবার বলেছি 240, আমি বলিনি, মানুষ বলেছেন, আমি জাস্ট সেটাকে তুলে ধরেছি। হুম। 240 and 240, এটা যদি 10% বাড়বে না, আমি তোমায় বলছি, হুম। যদি বাড়ে তৃণমূল 248 হচ্ছে ম্যাক্সিমাম জায়গায়, এর ওপরে যাবে না, হুম। কোনোভাবে যেতে পারে না। হুম। আর যদি কমে, তাহলে তৃণমূল কংগ্রেস 216-র নিচে কোনোভাবে যাবে না। আবারও বলছি, 216 আমার ফিগার নয়, আমার ফিগার 240। কিন্তু বিধানসভার হিসেবে 10% রিডাকশন বা 10% ইনক্রিমেন্ট হতে পারে। 10% ইনক্রিমেন্ট হবে না, যদি রিডাকশন হয় তাও 216। 2021 সালে আমরা পেয়েছিলাম 215। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনের প্রাক্কালে ব্রিগেডে দাঁড়িয়ে বলেছিলেন একটা আসন হলেও বেশি পাবো, 216টা একটা আসন বেশি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যালকুলেশন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিলেবাস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা, এই দুটোর ওপর আমাদের 100% আস্থা আছে, বাংলার মানুষের আস্থা আছে। আর দীপ, তুমি একটু ফেসবুকটা দেখো, তোমার হুম। দর্শকদেরকেও দেখাও। হুম। যত যেখানে অভিনেতা, গায়ক, গায়িকা, লেখক, লেখিকা, খেলোয়াড়, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারাই আছে, কেউ এটা অলফ করে বলতে পারছে না যে তৃণমূলের বিরুদ্ধে যে এক্সিট পোল যাচ্ছে এগুলো সত্যি। সকলের রাদার এটা বক্তব্য, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরছে। এটা জানিয়ে কেউ আক্ষেপ করছেন, কেউ ভালো বলছেন। তাপস হয়তো পোস্ট করে দিয়েছিল, হুম। 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 স্ক্রিনশট বেরিয়েছে। সময়ের অপেক্ষা। 4 তারিখে, আমি বলছি বিকেল 4টে অবধি লাগবে না, 4 তারিখ দুপুর 12টার পরে এই লোকগুলো, এই একই লোকগুলো, এই একই চ্যানেলগুলো, তুমি দেখবে সুন্দর সুন্দর বাংলা অভিধান থেকে শব্দ চয়ন করে কি সুন্দর সুন্দর কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। হুম। হুম। এক কথায় উত্তর নেব, নন্দীগ্রাম, ভবানীপুর। শুভেন্দু অধিকারী হেরে গেছে, বেশ। শুভেন্দু অধিকারী হেরে গেছে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী আগেই হেরে গেছিল, আর ভবানীপুরের মানুষ ওকে তাড়া করে হারিয়েছে। আর শুভেন্দু অধিকারী যদি তোমার এই পর্বটা শোনে, আমি শুভেন্দু অধিকারীকে বলি, ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়ে গেছে বলে যে হি করে একটা হেসেছে না, ওর আশপাশে যারা হিটা করেছে তাদের 3 মাসের মধ্যে যদি আমি মাটিতে ঘষকাতে না পারি, আমি নির্ভীক উত্তর ডিলিট করে দেবো, সাংবাদিকতা ছেড়ে দেবো। 3 মাসের মধ্যে মাটিতে ঘষকাবো যারা করে হেসে হেসে বলছিল শুভেন্দুর আশপাশে বসে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়ে গেছে, তো শুভেন্দু অধিকারীর সাথে পারেনি। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছে। আর অর্ণব গোস্বামীকেও বলি, ও যে বলছে না মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস হয়ে গেছে, আরে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস, মমতা বন্দ্যোপাধ্যায় লিভিং লেজেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইতিহাস যেটা বর্তমানের থেকেও অনেক বেশি বর্তমান। এটা বাংলার মানুষের কাছে এসে যেন অর্ণব গোস্বামীজি একবার জিজ্ঞাসা করে যায়। বাংলার মানুষ আর যাই হোক, যদি তৃণমূল সরকার চলেও যায় কোনোদিন, তাহলেও বাংলার মানুষ পুলিশ অ্যারেস্ট করতে এলে ওরম ভাবে বউয়ের নাম ডেকে ডেকে আমায় বাঁচাও ওরম ভাবে চিৎকার করবে না। অর্ণব গোস্বামী লজ্জা করে নিজের বউয়ের পেছনে লুকায় পুলিশ বাড়িতে এলে? একটা থার্ড ক্লাস, একটা গাঁজাখোর। ছাড়ো, এদের কথা শুনে লাভ নেই। সবাই সঙ্গবদ্ধ থাকুন, আমি তোমার দর্শকদের বলবো, বিশেষত যারা তৃণমূল কর্মী, জানি না বললে শুনতে খারাপ লাগবে, আপনারা সব রকম সিদ্ধান্ত তাড়াতাড়ি নিয়ে নেন, যাকে তাকে হিরো বানিয়ে দেন, যার তার কথায় আপনারা বিশ্বাস করে ফেলেন। একটু নিজেরা তো বুথ কর্মী, আপনারা নিজেদের কথাটা নিজেরা একটুখানি নিজেরা ভেবে দেখুন। আমাদের কি এবার হারার কোনো জায়গা আছে? এবার হারার কোনো জায়গা আমাদের নেই, কারণ এসআইআরে বাংলার মানুষের পাশে এবং ভারতবর্ষের মানুষের পাশে একটাই দল ছিল যার নাম তৃণমূল কংগ্রেস, আর কাউকে খুঁজে পাওয়া যায়নি। ঠিক। আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছেন। 4 তারিখ সব ফল বেরোবে, শুধু সঙ্গবদ্ধ থাকতে হবে। আর টিভি দেখে যদি আপনি রাজনৈতিক ফলাফল বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে রাজনীতি আমার আপনার এই মুহূর্তে ছেড়ে দেওয়া উচিত, করা উচিত না। টিভি আর সোশ্যাল মিডিয়া দেখে যদি রাজনৈতিক সিদ্ধান্ত নেন,
এইটুকুই বলার। একেবারে অসংখ্য ধন্যবাদ সাংবাদিক। অনেক অনেক ধন্যবাদ দীপ, এবং তোমাকে বিশেষত অনেক ধন্যবাদ জানাবো। আমি তোমার চ্যানেল প্রত্যেক দিন, তোমার প্রত্যেকটা পর্ব রাত্রির 1টা হোক, 2টো হোক, 2:30টে, 3টে হোক আমি দেখেছি, ধন্যবাদ। এবং আমি তোমাকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং আমি তোমার প্রতি কৃতজ্ঞ। এই বাংলার বুকে যারা পয়সার বিনিময়ে সাংবাদিকতা করেছে, এই বাংলার বুকে যারা ব্যালেন্স করেছে, এই বাংলার বুকে যারা 10বার 10 রকমের ওপিনিয়ন পোল, এক্সিট পোল এইসব করে মানুষকে বিভ্রান্ত করেছে, এই বাংলার বুকে যারা প্রেসকে প্রেস্টিটিউশনের পর্যায়ে নিয়ে গেছে, তুমি সমস্ত রকম কিছুর বিরুদ্ধে গিয়ে সেগুলোর বিরুদ্ধে লড়াই করেছো এবং নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করেছো। তুমি হয়তো তথাকথিত, তুমি আমি আমরা হয়তো তথাকথিত ছোট চ্যানেল, আমাদের হয়তো লক্ষ কোটির ব্যাপার নেই, কিন্তু এইটুকু আমাদের ধক আছে যে আমরা যেটা বলেছি সত্যি বলেছি এবং শেষ পর্যন্ত সত্যিটাই বলেছি। থ্যাংক ইউ দীপ, তোমার চ্যানেলকে তোমাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি তোমার দর্শকদের বলবো দীপের পাশে থাকুন, এই চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে যান। এই চ্যানেলগুলোকে আমাদের প্রয়োজন, ওইসব রিপাবলিক আর এবিপি আমাদের কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ তোমাকে। ভালো থেকো দীপ, থ্যাংক ইউ। এই যে পুরো কল রেকর্ডিংটা আপনাদেরকে শোনালাম, আমার এবং অনিন্দ চৌধুরীর নির্ভীক উত্তরের নির্ভীক সাংবাদিকের এই কল রেকর্ডিংটা শুধুমাত্র কল রেকর্ডিং নয়, এর মধ্যে কিন্তু একাধিক ভিত্তি লুকিয়ে রয়েছে। কেন বিভিন্ন সমীক্ষা রিপোর্টে আজকে বিজেপিকে এগিয়ে দেখানো হচ্ছে পরিষ্কারভাবে জানতে পারলেন। 7টা বাজারের খেলা, কয়েকশো কোটি কোটি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠছে এই 7টা বাজারের নাম করে। আর কেন বিজেপিকে আজকে এগিয়ে দেখানো হচ্ছে, সাথে সাথে আরো আপনারা অনেক কিছু জানতে পারলেন যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসী সরকার গঠন করছে এবং তারা কটা সিট নিয়ে সরকার গঠন করতে চলেছে, সমস্ত কিছু আজকে এই এপিসোডে আপনাদের সামনে খুলাসা হলো। তাই নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, বাংলা বাঙালিদের হাতেই থাকবে। বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার কালচার আমার আপনার বাংলার মাথাতেই থাকবে। তাই এই সমস্ত দুশ্চিন্তা না করে আমি তো আপনাদেরকে উপদেশ দেবো, আগামী 3 দিন যতদিন না পর্যন্ত রেজাল্ট বেরোচ্ছে এই গদি মিডিয়া, গদি চ্যানেলগুলো দেখা বন্ধ করে দিন, না হলে এরা আপনাদের 3 দিনের মধ্যেই জীবন হারাম করে দেবে এবং 3 দিন বিজেপিকে কায়েম করে রেখে দেবে পশ্চিমবঙ্গের মধ্যে। এই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হওয়ার জন্য কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।